ওকে, সো তোমরা হয়তো এখন অনেক ইন্টারনেটের মধ্যে এফস্টিন ফাইল দেখতেছো, রাইট? বাই দ্য ওয়ে, আমার ভয়েসের অবস্থা ভালো না। তাও আমি জাস্ট কয়েকটা ওপিনিয়ন জানানোর কথা ছিল। এখন যেহেতু সব কিছুর মধ্যেই আসছে, so আমার মনে হয় এটা একটা ভালো টাইম এই বিষয়গুলো নিয়ে একটা আমার মতামত দেওয়া। আমি ফর দ্য লংগেস্ট টাইম, অনেক বছর যাবত আমার ফ্রেন্ড সার্কেল এবং ইউটিউবেও তোমাদেরকে বলছি আই হেট আমেরিকা। কারণ আমার কাছে আমেরিকার কালচার যেটা আছে সেটা আমার পছন্দ ছিল না। আমার কাছে, আমার মতে আমেরিকান কালচার বেশি ভালগার ছিল। অ্যান্ড আমি অত বেশি ডিপ, অত বেশি ভিতরে আমি ঢুকি নাই কোনো সময়। আম, আমেরিকার কালচারের অত বেশি ডিপ নিয়ে আমি বলছি আমার দেশ পার্সোনালি আমার পছন্দ না। অনেকে হয়তো অমুক দেশ পছন্দ না, তমুক দেশ পছন্দ না। আমার আমেরিকা পছন্দ ছিল না। এটার অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে ওভার রেটেড। ঠিক আছে, গ্রামের দিকে সবাই আমেরিকা 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 করে মুখে লালা লালা ফেলে দেয়, এমন অবস্থা। মানে আমার কাছে অলওয়েজ আমেরিকা ওভার রেটেড মনে হইতো। অ্যান্ড তাদের কাছে পাওয়ার আছে, ঠিক আছে, দেয়ার দ্য আলটিমেট পাওয়ার এই ওয়ার্ল্ডের মধ্যে, এখন তারা আলটিমেট পাওয়ার করার কিছু নাই। বাট আমার কাছে পার্সোনালি তাদেরকে অত বেশি ভালো লাগতো না। আর ইদানিং যত কিছু তোমরা দেখতেছো, রাইট, তোমরা ধীরে ধীরে বুঝতেই পারতেছো কেন। কারণ আমি ওইদিকে যাব না, ওইদিকে এপস্টিন ফাইলস যেগুলো আছে ওইদিকে যাওয়ার আগে আমি আগে আমার আমেরিকান কালচারের প্রতি যেই হেট্রেড বলবো না, আমার যেই অপছন্দ যে দিকগুলো আছে না সেগুলো তোমাকে বলি। ওয়েল, আমি বললাম না যে আমেরিকান কালচার আমার কাছে বেশি ভালগার মনে হয়। ওয়েল, কম বেশি সব সোসাইটি বা সব ধরনের কালচারের মধ্যে একটা ভালগারিজম আছেই। এটা তোমরা ডিনাই করতে পারবা না। তোমরা যদি আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া এই সাবকন্টিনেন্ট দেখো, আমাদের পাশে যাত্রাপালা হইতো, অনেক যুগ যুগ যাবত যাত্রাপালা হইতো। এখানে অনেক ধরনের অশ্লীল জিনিসপত্র হয়, আমি সেগুলো না বলি। এ আমাদের কালচার একটা পার্ট, করার কিছু নাই। তারপর আমি যদি যাই হচ্ছে জাপানিজ কালচারে, ঠিক আছে, ওরা অনেক বেশি কি বল, অনেক বেশি অনেক বেশি সাংস্কৃতিক। আমি ওদিকে যদি যাই তখন দেখতে পারবো যে ওরা কিন্তু এরকম জামা কাপড়, খোলামেলা জামা কাপড় পরে না। আমি জাপানিজ কেন বললাম, কারণ বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশে যত সব কালচারাল যে ড্রেসগুলো আছে, আমাদের যে গেট আপগুলো আছে, সেগুলো অত বেশি রিভিলিং ছিল না। শাড়ি, থ্রি পিস, সালোয়ার কামিজ, এইগুলো অত বেশি রিভিলিং জামা কাপড় না, নর্মাল জামা কাপড়, রাইট? তারপর আমি যাই হচ্ছে জাপানিজের দিকে। জাপানদেরও যেটার সাথে ট্রেডিশনাল যে ড্রেস আছে ইউকাতা, সেটাও অনেক কম রিভিলিং একটা ড্রেস। অনেক মানে মানে একটা মডেস্ট একটা লুক। তুমি ওই জামা কাপড় পরে তুমি যে কোনো জায়গায় যেতে পারো, কেউ কিছু বলবে না। আমাদের বাংলাদেশের যত সব ট্রেডিশনাল জামা কাপড় আছে, তুমি ওগুলা পরে যে কোনো জায়গায় যেতে পারো, কেউ কিছু বলবে না। হ্যাঁ, লুঙ্গি পরে হয়তো এখন গেলে একটু অড দেখাবে। বাট আমি এই জায়গার মধ্যে ভালগার, ভালগার টার্ম ছেলেদের ক্ষেত্রে একটু কম ইউজ করা হয়, এমন না যে ইউজ করা হয় না, বাট কম ইউজ করা হয়। এটা আনফর্চুনেটলি মেয়েদের ক্ষেত্রে বেশি অ্যাপ্লাই হয়, ঠিক আছে। হিস্ট্রি এখানে প্রমাণ, মেয়েদেরকে যুগের পর যুগ একটা বস্তুর মতন দেখা হয়, তাই যেন অবজেক্টের মতন দেখা হইতো। ইভেন এখনো দেখা হয়, এরা আসলে স্যাড রিয়েলিটি করার কিছু নাই। মানে এরা যারা নিম্নমানের মেন্টালিটিতে ঘুরে, তারা এখনো মানুষকে একটা অবজেক্ট হিসাবে দেখে, শুধু মেল আর ফিমেল নয় জায়গায়, মানুষকে অবজেক্ট হিসাবে দেখে। সো আমি ওইদিকে না যাই। তো আমি যেটা বলতেছিলাম, আম, আমাদের যেই কালচারাল যে ড্রেসটা আছে আমাদের, পুরুষের লুঙ্গিটা একটু অড হয়। আমি মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে, তাদের থ্রি পিস না, সালোয়ার কামিজ বা শাড়ি যেটা আছে, আমি অত বেশি নলেজেবল না এই টপিকে, বাই দ্য ওয়ে ফ্যাশন নিয়ে আমি অত বেশি নলেজেবল না। সো আমি যদি কোনো জামা কাপড়ের নাম ভুল টুল বলে থাকি, আমি মাফ চাই। এই তুমি দেখতে পারবে যে ওগুলো একটা এনাফ ডিসেন্ট জামা কাপড়, কেউ কোথাও পরে গেলে কোথাও সমস্যা নাই। ইভেন ইনফ্যাক্ট আমাদের যত সব সরকারি বা যত সব অফিসিয়াল বা ফর্মাল জায়গা আছে বাংলাদেশের, সেই সব জায়গার মধ্যে আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল যে ড্রেসটা আছে শাড়ি, সেটাই রেকমেন্ড করা থাকে সবার ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে তো পায়জামা আছে, পায়জামা and ফতুয়া আছে, এটা মাত্র মাথার মধ্যে আসলে। হ্যাঁ, পায়জামা আর ফতুয়া আমাদের বাংলাদেশের একটা ছেলেদের জন্য একটা কালচারাল ড্রেস, যেটা আমরা এখনো পরি, তাই না? আমরা অনেক ফাংশনের মধ্যে ছেলেরা পাঞ্জাবি, ফতুয়া অনেকে পরে না, ছোট ছোট লাগে, তো অনেকে পাঞ্জাবি আর পায়জামা পরে চলে যায়। কাইন্ড অফ বাংলাদেশের ওটা একটা কালচারের একটা পার্ট হয়ে গেছে, রাইট? তখন আমি যাই হচ্ছে আরেকটা দেশের কালচারের দিকে যাই, আমি জাপানিজ কালচারে ওদের এটিকিউটের দিকে যাই। এটিকুয়েট, ড্রেস আপ, আউটফিটের দিকে যাই। আমি যদি দেখি যে জাপানিজরা ইউকাতা পরে, ওটা ট্রেডিশনাল ওয়্যার, এবং দেখো ওটাও কিন্তু খুব ডিসেন্ট একটা জামা কাপড়, কোনো কিছু রিভিলিং নেই, সব কিছু নর্মাল। হ্যাঁ, রিভিলিং ড্রেস তুমি যদি ওই যে রেড লাইট ডিস্ট্রিক্টের দিকে যাও, ওইদিকে হয়তো তুমি পাইতে পারো যে ইউকাতাগুলো একটু ভিন্ন ধরনভাবে পরা হয়। বাংলাদেশেও তুমি যদি ভিন্ন ভিন্ন, বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এইদিকে তুমি একটু একটু কি বলে, একটু যাত্রাপালা বা একটু অলিতে গলিতে যাও, তোমার এখানে দেখবা যে শাড়ির একটু ভিন্ন ধরনের ধাঁচ ও জায়গায় পরানো হয়।
তারপরে আমি যেটা বলতেছিলাম, আমি আরো কালচার দিকে যাই, ঠিক আছে, আমি ইংলিশ বা ইংল্যান্ডের ওদের কাছে যাই। ওদের এটিকেট ছিল কোট। হ্যাঁ, ছেলে মেয়ে উভয়েরা কোট পরবে, কারণ ওদের ওই পাশে কোল্ড ওয়েদার বেশি চলতো, সবসময় বৃষ্টি পড়তো বা সবসময় একটা একটা একটু ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকতো ইউরোপ কান্ট্রির মধ্যে। সো ওদের ম্যাক্সিমাম ওয়্যার হলো মেজরিটি পার্টে একটা কোট। এখন সেগুলো অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন ওয়েস্টার্ন বা আমেরিকার যে সব কালচারটা আগে থেকে যেটা ছিল, আমেরিকার নিজস্ব কোনো কালচার নাই বাই যাবে, তারা সব কিছু একটু 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 করে ভিন্ন 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 কালচার থেকে নিছে। তাদের নিজস্ব বলতে কোনো কিছু নেই, কারণ তাদের যে ভূমিটা আছে সেটা ওদের নিজেদের না, টেকনিক্যালি, ঠিক আছে, টেকনিক্যালি। তো এখন আমি যেটা বলতে চাইতেছিলাম যে আমার কাছে আমেরিকার কালচার সবসময় একটু ভালগার লাগতো বেশি। আমার কাছে ওদের লাইফস্টাইল, আমার কাছে পার্সোনালি আমার কাছে অত পছন্দ ছিল না। So এখন এটা আমার আমেরিকার যে কালচার ছিল সে আমি কেন পছন্দ করি না সেই পার্টুকু আমি গেলাম, ঠিক আছে। এবার আমি আসি হলো এপস্টিন ফাইলস গুলাকে নিয়ে। ওয়েল, অ্যাম আই সারপ্রাইজড? নোপ, আই এম নট সারপ্রাইজড। ওয়ার্ল্ডের এমন কোনো লিডার বাকি নাই যারা আমেরিকার সাথে হাত মিলাইছে আর এপস্টিন ফাইলসের মধ্যে নাই। অ্যান্ড যে কান্ট্রিগুলো আপাতত আমেরিকার সাথে কোনো সময় হাত মিলায় নাই, প্রবাবলি চায়না, রাশিয়া অ্যান্ড ইরান, এই টাইপ কান্ট্রিগুলো আছে, তোমরা এদের লিডারকে আপাতত এফসিন ফাইলসে তোমরা দেখতেছো না, এবং মোস্ট প্রবাবলি দেখবাও না, কারণ এরা এদের মতন না। পুতিনের কথা যদি বলি, আমি পুতিনের হিউজ ফ্যান বাই দ্য ওয়ে, আমি পুতিনের কথা বলি, সে খুবই ওয়েল ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন একজন পার্সন। সে এই সময়ের মধ্যে যাবে না। অ্যান্ড এটাই বলতেছিলাম, ডিসিপ্লিন ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমি বলি যে আমি সবসময় লাইফ একদম ফুল টু ফ্রিডম হিসাবে লিড করতে চাই, রাইট? ওয়েল, সেলফ ডিসিপ্লিন আর রেস্ট্রিকশন, দুইটার মাঝখানে বিশাল বড় একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা একদিন আমি একটু ডিটেলসে যাবো, বাট তোমাদেরকে এটা খুব ইজিলি একটা বুঝাই বলি। অনেকে রেসপেক্ট, সম্মানকে ভয় পাওয়ার সাথে মিক্স করে ফেলে মাঝে মাঝে। অনেকে ভাবে যত বেশি ভয় পাবো একজন মানুষকে, আমি যত বেশি রেসপেক্ট করি, কিন্তু ইনফ্যাক্ট ইন রিয়ালিটি আসলে এটা কিন্তু না। ঠিক একইভাবে আমার ডিসিপ্লিন আর আমার রেস্ট্রিক্ট রেস্ট্রিক্টেড যেটা আছে বা রেস্ট্রিক্টনেস, একাই আমরা প্রনাউন্সিয়েশন করতে পারি না, তার মধ্যে গলা ভাঙা আরো বাজে অবস্থা। অনেকে ভাবে যে ডিসিপ্লিন মানে হচ্ছে আমার স্বাধীনতা কমে যাবে, বাট ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি সেটা না। সেলফ ডিসিপ্লিন হচ্ছে তুমি তোমার নিজেকে তোমার যত সব খারাপ, যত সব ডিজায়ার আছে, এগুলাকে তুমি যখন আটকে রাখতে পারবা, এইটাকেই তোমার বলা হয় সেলফ ডিসিপ্লিন। এটা তোমার লাইফে, তুমি যদি একটা সফল মানুষ হতে চাও, তোমার এটা করতেই হবে। এখন রেস্ট্রিকশন কখন হবে? যখন তোমাকে একটা আউটার ফোর্স তোমাকে চাপ দিবে যে এটা করো, সেটা করো, এটা করো। এই ডিসিপ্লিনগুলো আমার কাছে মনে হয় রেস্ট্রিকটিভ। বাট যে ডিসিপ্লিন তুমি তোমার নিজেকে তুমি ফলো করে চলো, এই ডিসিপ্লিন থাকা সবারই প্রয়োজন। একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ যারা ওভারওয়েট, ঠিক আছে, যারা খাবার থামাইতে পারে না, কেন থামাইতে পারে না? কারণ তাদের মধ্যে একটা সেলফ ডিসিপ্লিনের অভাব আছে। তারা খাবার দেখলে নিজেকে আটকে রাখতে পারে না, ওই যে মনের যে একটা একটা যে কিন 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 ভাব যে আমার খাইতে হবে, ইস কি স্বাদ কি মজা, ওটা অনেকে আটকে রাখতে পারে না, এবং তারা ঢুকে পড়ে। এটাই হচ্ছে একটা সেলফ ডিসিপ্লিনের একটা পার্ট। তারপর আমি আর একটু ফ্র্যাঙ্কলি হতে বলি, হাত মারা, রাইট? এটা এক ধরনের সেলফ ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। তুমি তোমার নিজে আর্স যেটা আছে এটাকে তুমি সামনে রাখতে পারতেছো না। এখন তুমি তো একজন ক্রিমিনাল না যে ক্রাইম করে ফেলবে এটার জন্য, ঠিক আছে, আর্স একজনের উপর ছেড়ে দিবা, ওই টাইমে তুমি ক্রিমিনাল, তুমি তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারবা না। তাই তুমি যেটা কি করবা, তুমি একটা অশ্লীল ভিডিও ছাড়বা, ভিডিও হচ্ছে তুমি হ্যান্ডেল মারবা বা হাত মারবা। এটা একটা সেলফ ডিসিপ্লিনের অভাব, সেলফ ডিসিপ্লিন নাই। এবং তুমি জানো যে এটা বেশি করা, সবাই বেশি করে, ঠিক আছে, কেউ মডারেট করে না, করলে সবাই বেশি করে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো ওই জায়গায় আমরা দেখছো সেলফ ডিসিপ্লিন কোনো সময় তোমাকে ক্ষতির দিকে নিয়ে যাবে না, সব সময় তোমার একটা বেনিফিশিয়াল দিকেই থাকবে। সেলফ ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে তোমাকে কেউ আটকায় রাখছে না। আটকানো হচ্ছে বাইরের ফোর্স। নিজেকে, নিজের যেই যত সব খারাপ থট, ইন্ট্রুসিভ থটস আছে, মানে যত সব আর্জ বা ইচ্ছা আছে, এগুলাকে সবসময় তুমি যদি প্রকাশে ছেড়ে দাও, তাহলে এটাকে ফ্রিডম বলবো না, ঠিক আছে। এটা দেখ করলে তুমি তোমার নিজের লাইফ তুমি নিজে ধ্বংস করবা। তুমি যদি বেশি খাও, তুমি মোটা হবা, হার্ট অ্যাটাক হবে, ক্যান্সার হবে, তুমি মারা যাবা। তুমি যদি বেশি হাত মারো, বড় হয়ে খারাপ হবে না, ফ্যামিলি হবে না, আরেক ঝামেলা শুরু হবে। সো অনেক ধরনের প্রবলেম আছে এরকম, তুমি সেলফ ডিসিপ্লিন তুমি মানে আটকায় না রাখতে পারো। তো এফস্টিন ফাইলস, রাইট? আমি সবসময় বলতাম যে আমেরিকান পলিটিক্স, অথবা শুধু আমেরিকান না, এই জায়গার মধ্যে ইংল্যান্ডের অনেকেই বা অনেক দেশেরই অনেকে এই জায়গার মধ্যে ইয়ে আছে বেসিক্যালি, যাদের সাথে যাদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক, ইভেন
সৌদি আরব বলতে পারো, ইউএই বলতে পারো, পুরাটাই এদের আমেরিকার সাথে ভালো হাত লাগানো আছে, রাইট? এরাও এফস্টিন এই ফাইলসের সাথে, তাদের ক্রাইমের সাথে জড়িত। এবং যারা জড়িত না, তাদেরকে ট্রাম্প কি বলতো, অথবা আমেরিকান গভর্নমেন্ট কি বলতো? তারা হইতেছে টেরোরিস্ট, তারা হইতেছিল ডিকটেটর। দিন শেষে আমরা এই দেখতেছি, দেখো ভাই, ডেমোক্রেসি এমন এক পর্যায়ের মধ্যে এসে পড়ছে, তুমি যখন ডেমোক্রেসি ট্রু মিনিং বুঝবা তখন তুমি দেখবা যে অ্যাকচুয়ালি ডেমোক্রেসি ইজ শিট। ছোটবেলায় আমার স্যার একটা, আমার কাছে কোচিং একটা স্যার ছিল, আমাকে বলতো যে ডেমোক্রেসি আসলে আহ, এটা আসলে ভুয়া। তোমাকে কেউ যদি বোকা বানায়, তোমাকে কেউ যদি বোকা বানায় বিশ্বাস দেওয়ায় যে আমি চোর না, আমি একজন মহা দাতা, আমি দান করি, তাহলেই এটা ডেমোক্রেসি। বাট ইনফ্যাক্ট সে একটা চোর। তো ডেমোক্রেসি যে জিনিসটা হইতেছে এখন, বা পুরো সোসাইটির মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে তোমাকে বোকা বানানো হয়। প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রি, প্রত্যেকটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তোমাকে বোকা বানায়। কোনো গভর্নমেন্টের হাত সাদা না, এটা তুমি তুমি একদম লেখা রাখতে পারো। সেটা ধার্মিক গভর্নমেন্ট হোক, সেটা একদম বহু ধার্মিক বা কোনো রিলিজিয়ান, নন রিলিজিয়ন বেসড পলিটিক্যাল গ্রুপই হোক না কেন, কোনো গ্রুপই কোনো সময় সাদা হাত থাকে না। পলিটিক্স মানেই কালো হাত। পাওয়ার, ক্ষমতা, এইসবের মধ্যে হাতের মধ্যে রক্ত খুন খারাপ থাকবেই। তুমি যতই ভালো থাকো, তুমি সবচেয়ে বেশি সম্মানিত রাজা যোদ্ধাদের কথা ভাবো, তাদেরও হাত পরিষ্কার ছিল না, তারাও হাতে রক্ত মাখাইছে তাদের সম্মান গেইন করার জন্য। সো প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা গভর্নমেন্টেরই হাতে কিছু না কিছু থাকবেই। কারোরই হাত সাদা না, সবারই সবারই হাতে কিছু না কিছু একটা লাল দাগ অথবা কালো দাগ থাকবেই। এটা তুমি মেনে নাও, ঠিক আছে? কোনো গভর্নমেন্টই নাকে দুধ দিলে তুলসী পাতা বা দুধ বের আসে না, নাকে 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 টিপ দিলে দুধ বের হবে না, ঠিক আছে? কোনো গভর্নমেন্টেরই না। সেটা ট্রাম্প হোক, সেটা কামালা হ্যারিস হোক, সেটা বিল ক্লিন্টন হোক, যেই হোক, কোনো সময় এটা হবে না। পলিটিক্স মানে খারাপ কিছু। তো তোমার যে জিনিসটা করতে হবে, সেই খারাপ সাইডগুলোকে তোমার ধরে রেখে তোমার দেখতে হবে যে কোন সাইডটা কম খারাপ। পলিটিক্স অনেক কাজ করে, তুমি পলিটিক্সে কোনো সময় ভালো মানুষ খুঁজে পাবা না। পলিটিক্সের সময় দেখবা যে ওকে, অমুক আছে, তমুক আছে, এদের মধ্যে বেশি খারাপ কে? যে বেশি খারাপ তাকে তুমি জীবনে ভোট দিবা না, তাকে তুমি সাপোর্ট করবা না। যে কম খারাপ তাকে তুমি সাপোর্ট করবা। কোনো সময় তুমি ভালো মানুষ পাবা না পলিটিক্সের মধ্যে। দ্যাটস আ গিভেন। এবার আমরা আসি অটোক্রেটিক কান্ট্রির মধ্যে, বা যেসব কান্ট্রির মধ্যে ডেমোক্রেসি নাই, যেরকম চায়না, তারপর হচ্ছে রাশিয়া, আরও অনেক কয়েকটা দেশ আছে। আমার কাছে মনে হয় অটোক্রেসি ইজ দ্য ওয়ে। আমি বলতে পারি হ্যাঁ, খারাপ গভর্নমেন্ট থাকলে কি হবে? আরে ভাই, খারাপ গভর্নমেন্ট তো ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকেও লাভ হয় না। নেপালের কথা ভাবো, বাংলাদেশের কথা ভাবো, ডেমোক্রেটিক কান্ট্রি ছিলাম, রাইট? কথাকথিত ডেমোক্রেটিক কান্ট্রি ছিলাম আমরা। বাট আমাদের যে গভর্নমেন্ট ছিল, সে পাওয়ার আইছে, পাওয়ার পায়ে সে লোভ লালসা করছে যে ওকে আমি আরো ক্ষমতা চাই, আরো পাওয়ার চাই। এই লোভের ঠেলায় দিন শেষে কি হইলো? তাদের পতন হইলো। নেপালের গভর্নমেন্টও ঠিক ঠিক কিছুটা সেম জিনিসই হয়েছে। সো অটোক্রেটিক গভর্নমেন্ট যদি খারাপ হয়, তাকে যদি নামানোর জন্য আমার যদি আন্দোলনই করতে হয়, যেটা তারা বলে, আর আমার যদি ডেমোক্রেটিক গভর্নমেন্টকে নামানোর জন্য সে যদি আন্দোলনই করতে হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে একটাই, অটোক্রেটিক যারা আছে তারা বলতেছে ওকে, তোমাদের রুলার আমি, আমার এই জায়গার মধ্যে কেউ আসতে পারবে না, আমি তোমাদেরকে রুল করবো এবং নেক্সট রুলারকে আমি সিলেক্ট করব, তোমাদের কোনো ক্ষমতা নাই। অবশ্যই ডেমোক্রেসি কি বলে? ডেমোক্রেসি বলল, ডেমোক্রেটিক যেসব পার্টিগুলো আছে তারা কি বলে? তারা বলে যে ও, এই দেখো আমরা কত ভালো, ঠিক আছে, আমরা কিচ্ছু করি নাই, কি 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 বললাম, আমরা অমুক দেশকে তমুক টাকা দিছি, এই সব কিছু না, ঠিক আছে? এই সব আমাদের অপর পক্ষের পার্টি বলতেছে, হ্যাঁ, তারা তারা এইসব গুজব ছড়ায়। আসলে আমরা এসব করে কিছু করি না, তোমরা এসব কথা বিশ্বাস করো না, ঠিক আছে? এই দেখো দেখো আমি কি সুন্দর এই জায়গা, আমার জায়গা জায়গা তৈরি করছি, দেখো শাপলা ফুল, ওয়াও কি সুন্দর। সো এরকম তোমার ডেমোক্রেটিক গভর্নমেন্ট এরকম দেখবা। আর এখানে আমার একটা ক্লিয়ার কথাবার্তা বলি, দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝি, ঠিক আছে? আমার এক্সাম্পল দিতে খুব পছন্দ হয়। সাপোজ তোমার দুইটা বন্ধু আছে। এক বন্ধু তো আমাকে বলছে যে দোস্ত, তুই যে জীবনে বিপদে ফাঁসস, আমি তার পাশে জীবনও দাঁড়াবো না, তোরে আমি রেখেই আমি দৌড় দিই উল্টা পথে, ঠিক আছে? এটা হলো একজন। আর আরেকজন তো আমার বলছে দোস্ত, তুই যদি বিপদে পড়স সবার আগে আমারে ডাক দিবি, আমি তোর অন্তরের বন্ধু, ঠিক আছে? বিপদের সময় আমি তোর পাশেই থাকবো, একেবারে তোর 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 ভাই আমি, ঠিক আছে? ব্রাদার্স ফ্রম অ্যানাদার মাদার্স, ঠিক আছে? এরকম কথাবার্তা। বাট যখন তুমি দেখবা যে বিপদ আসছে এবং দুইজনই যখন দৌড় দিছে, তোমার কি মনে হয় কোন বন্ধুরা ভালো ছিল? যে বন্ধু তোমাকে আগে ওয়ার্নিং দিয়ে রাখছিল, বা আগে বলছিল যে দেখ দোস্ত, তুই বিপদে পড়লে আমি পালাই যাবো, আমি তোর পাশে থাকবো না? দেখ ওই বন্ধু যে বলছিল আমি তো জিগরি দোস্ত, ব্রাদার্স ফ্রম অ্যানাদার মাদার্স, সে যদি তখন দৌড় মারে, তোমার কাছে কি মনে হয় কোনটা কি তুমি বিট্রাল বলবা? যে তোমাকে আগে থেকেই বলছে তুই তুই ফাসলামি নাই, নাকি যে বলছে আমি তোর পাশে আছি কিন্তু থাকার সময় নাই? কিছুটা এরকম, ঠিক আছে?
একটা গভর্নমেন্ট আছে, একটা সিস্টেম আছে, যারা তোমাকে মিথ্যা কথা বলায় তাদেরকে ভোট দেওয়া হবে বা তাদেরকে তাদের সাথে রাখবে। ওই পাশে আরেকটা সাইড আছে যারা বলবে যে ওকে আমি খারাপ, আমি এটা করবো সেটা করবো, বাট যা বলছি তা বলছি, ঠিক আছে, এটা তুমি মেনে নাও, ইট ইজ দ্য ট্রুথ। আর যদি সত্য কথা না বলি, তোমাদের জন্যই, তোমাদের জন্য বলতেছি, অথবা আমার পাওয়ারে থাকার জন্য আমি বলতেছি, দ্যাট ইস ইট, এতটুকু পর্যন্তই। এন্ড ভাইবে রাখো, একজন যদি একটা মিথ্যা কথা বলতে পারে, সে অনেক মিথ্যা কথা বলতে পারে, এখানে তার কোনো হেজিটেশন আসবে না। অ্যান্ড এটাই ছিল ওভারঅল সব কিছু। আমি এফস্টিন ফাইলসের ভিতরে অত বেশি ঢুকি নাই, কারণ সবাই জানে কি হইতেছে, ভেরি ডার্ক স্টাফ, ভেরি মেস্ট আপ স্টাফ, ম্যান, ম্যান, ওয়াও, কি আর বলবো, এটা নিয়ে প্রবলেম আমি অন্যদিন একটা ভিডিও বানাবো, কারণ আমি, থাক আমি এই ভিডিওতে আর কোনো কিছু বলতেছি না, এই ভিডিও আমি এদের পর্যন্ত রাখি। ওকে, বাই। তোমাদের মতামত বলতে পারো, ঠিক আছে, আমার গলার অবস্থা ভালো না, বাট আমি চাইতেছিলাম এই অনুভূতিগুলো এখন একটু প্রকাশে আইতেছে, তো জাস্ট বলে দিই। ওকে, বাই, বাই।